আলেকজান্ডার পোপের বিখ্যাত ব্যঙ্গাত্মক কবিতা দ্য রেপ অব দ্য লকের জগতে সবাইকে স্বাগত। চলুন আজ আমরা ডুব দিয়ে অষ্টাদশ শতাব্দীর উঁচু সমাজের এক দারুণ নাটকীয় আর মজার এক কেলেঙ্কারির গল্পে। আচ্ছা, একবার ভাবুন তো, সামান্য চুল কাটা নিয়ে যদি দুটো সম্ভ্রান্ত পরিবারের মধ্যে রীতিমতো যুদ্ধ বেঁধে যেত, তাহলে ব্যাপারটা কেমন দাঁড়াতো? এই অদ্ভুত প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের কবিতার মূল বিষয়টাকে খুব সহজে আর মজাদারভাবে তুলে ধরে। আর এই কবিতার মূল কথাটা লেখক নিজেই যেন এই এক লাইনে বলে দিয়েছেন। মানে কত ছোটখাটো ঘটনা থেকেও যে কত বিশাল ঝগড়াঝাটি শুরু হতে পারে, সেটাই তিনি এখানে বোঝাতে চেয়েছেন। তো চলুন প্রথমে দেখে নেওয়া যাক এই কবিতার পেছনের আসল ঘটনাটা কী ছিল, আর সেই সময়ের সমাজটাই বা কেমন ছিল। আলেকজান্ডার পোপ আর তার কাজকে বুঝতে হলে আমাদের একটু অগাস্টান যুগে ফিরে যেতে হবে। এটা ছিল এমন একটা সময় যখন সমাজে যুক্তি, নিয়ম শৃঙ্খলা আর ব্যঙ্গ বিদ্রুপের খুব কদর ছিল। আর পোপ ছিলেন সেই সময়েরই একজন সেরা কবি। মজার ব্যাপার হলো, এই কবিতার পেছনের গল্পটা কিন্তু একদম সত্যি ঘটনা। পোপ আসলে দুটো অভিজাত পরিবারের মধ্যে সামান্য চুল কাটা নিয়ে শুরু হওয়া এক সত্যিকারের ঝগড়াকে নিয়ে এই কবিতাটা লিখেছিলেন। আচ্ছা, এবার পরিচয় করা যাক গল্পের মূল চরিত্রগুলোর সাথে। আর হ্যাঁ, এখানে কিন্তু শুধু মানুষই নেই, কিছু অলৌকিক শক্তিরও দেখা মেলবে। গল্পের মানুষ চরিত্রদের মধ্যে প্রধান হলেন চারজন: সুন্দরী নায়িকা বেলিন্ডা, খলনায়ক ব্যারন যে তার এক গোছা চুল পেতে চায়, ক্ল্যারিসা যে এই সব কিছুর মধ্যে যুক্তির কথা বলে, আর থ্যালেস্ট্রিস বেলিন্ডার বদরাগী বান্ধবী যে প্রতিশোধ নিতে চায়। পোপের এই জগতে কিন্তু শুধু মানুষই নেই, আছে চার ধরনের আত্মা। সিলফারা হল বায়বীয় আত্মা, যারা সুন্দরীদের বিপদ থেকে বাঁচায়। নোমরা হল পৃথিবীর আত্মা, যারা বিষণ্ণতা আর দুষ্টুমি ভালোবাসে। আর নিম্ফ ও সালামান্ডার হল জল আর আগুনের আত্মা, যারা যথাক্রমে আমোদপ্রিয় ও বদমেজাদি নারীদের আত্মা থেকে তৈরি। বেলিন্ডার রক্ষক আত্মা এরিয়েল তাকে স্বপ্নে একটা সতর্ক বার্তা দিয়েছিল। এই সাবধানবাণীটাই যেন ব্যারনের সাথে তার আসন্ন সংঘাতের একটা পূর্বাভাস ছিল। কিন্তু প্রশ্ন হল, পোপ এই সাধারণ একটা ঘটনাকে এত অসাধারণ আর মজার করে তুললেন কিভাবে? এর পেছনে কিন্তু একটা বিশেষ সাহিত্যিক কৌশল আছে। এখানেই তো আসল মজাটা। মানে ভাবা যায়, বেলিন্দার সাজগোজকে দেখানো হচ্ছে যেন কোনো দেবী যুদ্ধের জন্য তৈরি হচ্ছেন। সাধারণ একটা তাস খেলাকে বর্ণনা করা হচ্ছে একটা ভয়ঙ্কর যুদ্ধের মতো, আর চুল কাটার মুহূর্তটা যেন এক বিশাল ঐতিহাসিক ঘটনা। সাহিত্যের এই ধরনটাকেই বলা হয় মক হিরোইক। এর মানে হলো, একটা খুবই মামুলি বিষয় নিয়ে এমনভাবে লেখা হয় যেন এটা কোনো বিশাল মহাকাব্য। আর এই গুরুগম্ভীর ভাষা আর তুচ্ছ বিষয়ের অমিলটাই হাসির খোরাক যোগায়। এই তুলনাটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। যেখানে বড় বড় মহাকাব্যে থাকে বিশাল যুদ্ধ, দেবতাদের হস্তক্ষেপ আর বীরদের বীরত্বের কথা, সেখানে পোপ ঠিক একই রকম গুরুগম্ভীর ভাষা ব্যবহার করেছেন তাস খেলা, ছোট ছোট আত্মার কাণ্ডকারখানা আর একগোছা চুল চুরির মতো বিষয় নিয়ে রসিকতা করার জন্য। এতক্ষণ তো আমরা দেখলাম কবিতাটা কিভাবে লেখা। এবার প্রশ্ন হলো, কেন? এই হাসির আড়ালে আসলে কি বার্তা লুকিয়ে আছে? এইসব হইচই ঝগড়াঝাটির মধ্যে ক্ল্যারিসার এই কথাটা যেন হঠাৎ করে সবাইকে থামিয়ে দেয়। সে মনে করিয়ে দেয় যে বাইরের সৌন্দর্যের থেকে ভেতরের জ্ঞান আর ভালো স্বভাব অনেক বেশি দামি এবং টেকসই। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? পোপ আসলে তার সময়ের সমাজের দিকেই আঙুল তুলেছিলেন। তিনি ব্যঙ্গ করেছেন কিভাবে উঁচু তলার মানুষজন ছোট বিষয়কে বড় করে তোলে। তিনি দেখিয়েছেন যে সৌন্দর্য ক্ষণস্থায়ী, আর সমালোচনা করেছেন তাদের অহংকারের। তো গল্পের শেষে কি হলো? চলুন এবার কবিতার একেবারে শেষ অংশে যাওয়া যাক আর দেখি এর প্রভাব কতটা দীর্ঘস্থায়ী হয়েছিল। শেষ পর্যন্ত সেই চুরি হওয়া এক গোছা চুলের কি হলো জানেন? ওই সব ঝগড়া বিবাদের মধ্যে সেটা হারিয়ে যায় আর সোজা আকাশে উঠে একটা নক্ষত্র হয়ে যায়। আর এভাবেই বেলিন্ডার নাম চিরকালের জন্য অমর হয়ে থাকে। আর এটাই হলো কবিতার আসল জাদু। পোপ বেলিন্দাকে অমরত্বের যে কথা বলেছিলেন, সেটা তিনি নিজেই তার কবিতার মাধ্যমে সত্যি করে গেলেন। কারণ সৌন্দর্য একসময় ফুরিয়ে যায়, কেলেঙ্কারিও মানুষ ভুলে যায়, কিন্তু শিল্প একটা মুহূর্তকে, একটা নামকে চিরকালের জন্য বাঁচিয়ে রাখতে পারে। শেষে একটা প্রশ্ন থেকে যায়, অষ্টাদশ শতাব্দীর এই ছোট ঘটনাটা যেমন একটা কবিতার মাধ্যমে অমর হয়ে রইল, আমাদের এই সময়ের মানে এই সোশ্যাল মিডিয়ার যুগে কোন ছোটখাটো মুহূর্তগুলো হয়তো ভবিষ্যতে শিল্পে অমর হয়ে থাকবে? ব্যাপারটা কিন্তু ভাবার মতো, তাই না?